আজ প্রায় 5 বছর পর বাড়িতে যাচ্ছি। আর এই 5টা বছর না আমার পরিবারের কেউ আমার সাথে দেখা করেছে বা যোগাযোগ করেছে, আর না আমি ভাবিনি কখনো আমাকে আবার আমার পরিবারের সম্মুখীন হতে হবে। তবু নিয়তি যখন যাকে যখন যেখানে দরকার তখন সেখানেই পাঠিয়ে দেয়, কারণ নিয়তি কোনো অজুহাত মানে না। আমার জীবনের যোগসূত্র আমি আজও বুঝতে পারিনি। যাকে ভালোবেসেছি সেই ছেড়ে দিয়েছে, যার হাত ধরেছি কিছু রাস্তা চলার পর সেও হাত ছেড়ে দিয়েছে। কষ্ট পেতে পেতে আজ আমি শেষ হয়ে গেছি। ভালোবাসার বদলে পেয়েছি ধোঁকা। কষ্ট পেয়ে যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সেই আরো বেশি কষ্ট দিয়েছে। অতীতের অনেক প্রশ্নের উত্তর আজও পাইনি। আমার প্রশ্ন শুধু একটাই, কেন আমার সাথে এমন হলো? বাসের হর্ন শুনে বাস্তবে ফিরলাম। বাস এসে পড়েছে। 5 মিনিট পর বাস ছাড়বে। বাস আসার পর আমি আমার নির্ধারিত আসনে বসে পড়ি। ঠিক তখনই একটা বোরকা পরা মেয়ে আমাকে এসে বলতে লাগলো, এই যে একটু সরে যাবেন, আমি আমার সিটে বসতাম। মেয়েটার কণ্ঠ শুনে মনে হলো আমার চেনা, যার জন্য আজ সব থেকেও নেই। আজও তার উত্তর পেলাম না। আমার দোষটা কি ছিল? হ্যালো, সিটটা আমার। আমি কিছু না বলে সিট থেকে উঠে তাকে তার সিটে বসার জন্য জায়গা দিলাম। বাসে ওঠার কিছুক্ষণ পর বাস ছেড়ে দেয়, আর আমি কানে হেডফোন লাগিয়ে ফেলে আসা দিনগুলোর কথা ভাবতে লাগলাম। কতই না আনন্দের ছিল শৈশবের দিনগুলি। কিশোর, কিন্তু যৌবনের বয়সটা যে আবেগের আর কষ্টের হবে তা বুঝতেই পারিনি। আমার নাম হলো সানি, মা বাবার একমাত্র ছেলে। তবে এটা ভাববেন না আমি তাদের একমাত্র সন্তান। যদি তা ভাবেন তাহলে ভুল করবেন, কারণ আমার একটা আদরের ছোট বোন আছে, ওর নাম রিয়া। এই ভাইয়া, এই ভাইয়া উঠ না, দেখ কত বেলা হয়ে গেছে। ওই যা এখান থেকে, সারাক্ষণ খালি মশার মতো কানের কাছে ঘ্যান ঘ্যান করা ছাড়া তোর আর কোনো কাজ নেই। কি? আমি মশা? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। তোর যা করার করে নে। এখন আমি তোর ভাবিদের সাথে ঘুমের মধ্যে রোম্যান্স করব। তোর রোম্যান্স বের করছি। এই বলে আমার উপর বিনা মেঘে বৃষ্টিপাত হতে লাগলো। এই তুই এটা কি করলি? আমার ঘুমটা কি তোর কি শত্রুতা করেছে যে এভাবে আমাকে ভিজিয়ে দিলি? কি করেছে তোর ঘুম? আমার যে 9টায় স্কুলে যেতে হবে সেটা তোর মনে নেই? তো যা, আমাকে কেন বলছিস? আজ তোর 3rd ইয়ারের রেজাল্ট দিবে, তোর মনে আছে? আরে এটা তো মনেই ছিল না। আজ যে কি হবে তা আল্লাহই জানে। তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে বোনকে নিয়ে ওর স্কুলে রেখে আমি কলেজের দিকে যাই। কলেজে যাওয়ার পর কলেজের মাঠের মাঝে আসতেই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। যে আমাকে ধাক্কা দিয়েছে তাকে যখনই কিছু বলতে যাব তখনই, ওই পোলা, দেখে চলতে পারিস না? চোখকে চাঁদে রেখে আসছিস? কেমন লাগে বলুন? নিজে ধাক্কা দিয়ে ফেলে দিল আমাকে। কোথায় সরি বলবে তা নয়, উল্টো আমাকে গালি দিচ্ছ। তাই আমি বলতে লাগলাম, ওই সেমনি আমার চোখ যেখানে থাকা সেখানে আছে, কিন্তু তোর চোখ মনে হয় কোনো ময়দার দোকানে রেখে আসছিস, যার কারণে আমার মতো একটা কিউট ছেলের সাথে ইচ্ছা করে ধাক্কা খেলি। আর এদিকে মাইয়া দেখি রেগে পাকা টমেটোর মতো হচ্ছে। মনে হলো টমেটো একটু খেয়ে দেখি, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি টমেটো খাই না। ওই কি বললি? আমি তোর ইচ্ছা করে ধাক্কা মারছি, তাই না? এবার দেখ। এই বলে একটা ধাক্কা দিয়ে মাইয়া ওখান থেকে চলে গেল, আর আমি কিছুই করতে পারলাম না। যাই হোক, তারপর মাটি থেকে উঠে বান্দরদের খুঁজতে লাগলাম, কিন্তু একটাকেও খুঁজে পেলাম না। তাই মন করে ক্লাসের রুমের দিকে যেতেই দেখি সব কয়টা বাঁদর মোবাইলে কি যেন দেখছে, আর হাসতে হাসতে মাটিতে পড়ে যাচ্ছে। আমি মনে করলাম হয়তো কোনো ফানি ভিডিও দেখছে, তাই ওদের এই অবস্থা। ওদের কাছে যেতেই নাজবুল বলে উঠলো, কিরে মামা, তুই তো ফেমাস হয়ে গেলি। কেন রে, আমি এমন কি করলাম যে ফেমাস হয়ে গেলাম? আর তা আমি জানি না। কি করেছিস মানে? এই দেখ, কলেজের মাঠে তোর কত সুন্দর রোমান্টিক ভিডিও। তারপর ভিডিও দেখে তো আমার মাথায় হাত। এটা কিভাবে সম্ভব? কখন, কিভাবে আমি ওই বদমাইশ মেয়েটাকে করলাম? তখনই মনে পড়লো, এই জন্যই তো বলি, যখন প্রথমে মেয়েটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই তখন কেন যেন মনে হচ্ছিল ঠোঁটের কোনো কিছুর ছোঁয়া পেয়েছিলাম। এখন এই ভিডিও বাড়ির কেউ দেখলে আমি শেষ। তাই ওদেরকে বললাম, দোস্ত তোরা ভিডিওটা ডিলিট করে দে, যদি বাড়ির কেউ দেখে তো আমি শেষ। এইসব আমাদের বলে লাভ নেই। এই ভিডিও কলেজের সবার কাছে লাইভ টেলিকাস্ট হয়েছে। কি বলছিস? ঠিকই বলছি, তোর ভাগ্যটা আজ বেশি ভালো, কারণ আমাদের মধ্যে শুধু তুই পরীক্ষায় পাশ করেছিস। পরীক্ষা পাশ করেছি ভালো খবর, কিন্তু আজ যা হলো সেটা বাড়িতে জানলে আমি শেষ। তারপর মন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছি, আর ভাবছি আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি সব ওর জন্যে। একবার যদি ওর কাছে পাই তো দেখে নিতাম। যাই হোক, বাড়িতে এসে বাড়ির কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর আম্মু দরজা খুলে দিল। আমাকে আজ অন্য মানুষকে দেখে বলতে লাগলো, কি রে, আজ তোর কি কিছু হয়েছে? না, কিছু হয়নি। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। তারপর রুমে গিয়ে ফ্রেশ হতে যেই না বাথরুমের দরজা খুললাম, তখন বাথরুমের ভিতরে যে দৃশ্য দেখলাম তা দেখে একটা চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারিয়ে ফেলি। আমি যেই না বাথরুমের দরজাটা খুললাম অমনি দেখি কলেজের ওই ডাইনি মেয়েটা আমার বাথরুমে রয়েছে। এই অবস্থা আমি জ্ঞান হারাবো না তো কি করব? যদি তাও
আবারও কোনো ডাইনি মাইয়া হয়। যাই হোক, যখন জ্ঞান ফিরল তখন দেখি বাড়ির সবাই আমাকে ঘুরে ঘুরে দেখছে। আমি কিছু বলতে যাব তখনই আম্মু বলতে লাগলো, কি রে বাদর, বাড়ির সবাইকে তেলাপোকা দেখিয়ে ভয় দেখাস, আজ নিজেই তেলাপোকা দেখে ভয়ে জ্ঞান হারিয়েছিস? এসব কি বলছো তুমি? আমি কখন তেলাপোকা থেকে জ্ঞান হারিয়েছি? আমি তো না খালা, উনি তো তেলাপোকা দেখে ভয় পায় নাই, ভয় পেয়েছে তেলাপোকাদের বিয়ে দেখে। ওই কি সব বাজে বাজে কথা বলছেন? আমি কখন এসব বললাম? আমি নিজে দেখলাম, আপনি যেই না বাথরুমের দিকে যাবেন তখনই তেলাপোকা আপনার মাথায় পড়ার সাথে সাথে জ্ঞান হারালেন। ওই সেমনি তোরে কিন্তু এখন। তুই চুপ থাক, তুই যে মিথ্যা বলছিস তা তোর অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। এখন ফ্রেশ হয়ে খেতে আয়। ঠিক আছে, আমি তো মিথ্যা বলছি, তবে একটা বিষয় মাথায় ঢুকছে না, এই মেয়েটাকে আর আমার রুমে বা কি করছে? ও, তুই তো বাড়িতে ছিলি না, সেই সময় সোয়া এসেছে। আরে বাবা, আমি তো ওর নাম শুনতে চাই নাই, বলছি যে এই মেয়েটার পরিচয় কি আর আমার রুমেই বা কি করে? আমাকে তো বলতে দিবি। এ হলো সোয়া, আমাদের দূর সম্পর্কের এক বোনের মেয়ে, এখানে থাকতে এসেছে। ও, তা কতদিনের জন্য এসেছে? ও এখানে তোদের কলেজে ভর্তি হয়েছে, তাই আজ থেকে এখানে তোর রুমে থাকবে। ও আচ্ছা, কি আমার সাথে আমার রুমে থাকবে মানে? হ্যাঁ, ও এই রুমে থাকবে, কিন্তু তুই যে এই রুমে থাকবি তাকে বললো আজ থেকে তুই উপরের রুমে থাকবি। এটা কোনো কথা হলো? আমি আমার রুমে না থেকে অন্য রুমে থাকবো? এত বড় অন্যায় কিন্তু সহ্য করবে না। এই মেয়েটা কি আর অন্য কোনো বাড়ি পেল না? একেবারে আমার বাড়িতে এসে আমার রুমটাই দখল করলো। তোর কোনো কথাই শুনবো না, আজ থেকে এই রুমে শোয়া থাকবে। এই বলে চলে গেল। আর এদিকে মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসতেছে। তাই মেয়েটাকে বলতে লাগলাম, এই যে এত দাঁত বের করে হাসবেন না, তা না হলে দাঁতে পোকা ধরবে আর আপনার জামাইকে অন্যজন ভাগিয়ে নিয়ে যাবে। শকুনের দোয়ায় গরু মরে না। কি আমি শকুন? আমি শকুন নই, আপনি শকুন। তা না হলে আমার পিছনে পিছনে আমার বাড়িতে এসে আমার এই সুন্দর রুমটা দখল করতে পারতেন না। যে যাই বলুক, রুমটা খুব পছন্দ হয়েছে। হায় খোদা, তুমি মনে মোর ঘর সহ উপর তুইলা নাও, যাতে এই ডাইনি মেয়েটা আমার ঘরে না থাকতে পারে। এই যে, কিছু কি আমাকে বললেন? এ মেয়েটার কান নাকি অন্য কিছু, যে মনের কথা শুনতে পারে নাকি? কই কিছু বলি নাই তো। তবে এখন বলবো, দেখুন আমার রুমে থাকবেন ভালো কথা, তবে আমার রুমের কোনো কিছুতে হাত দিবেন না। সেটা পরে দেখা যাবে, কেবল তো রুমে ঢুকছি, পরেটা না হয় পরেই দেখা যাবে। দেখ, এসব ফালতু বদমেজাজি মেয়ে যে কোথা থেকে আসে। ওই, আপনি এখন জানতো, আপনার ফালতু কথা শোনার টাইম নেই এখন। যাচ্ছি, তবে যেটা বললাম সেটা যেন মনে থাকে। তারপর আমি উপরের রুমে এসে ফ্রেশ হয়ে খেয়ে বাইরে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। ওদের কাছে যেতেই রাফি বলতে লাগলো, কিরে, আজ এত তাড়াতাড়ি এখানে কেন? কেন আসতে পারি না নাকি? সেটা কখন বললাম? তুই তো এত তাড়াতাড়ি এখানে আসিস না, তাই বললাম আর কি। কি করবো রে ভাই, সবই কপাল বুঝলি। কেন, কি হয়েছে? কি হয় না সেটা বল। কি হয়েছে সেটা তো বল। তাহলে শোন কি হয়েছে। এরপর ওদের সবকিছু বলতে ওরা হাসতে শুরু করে। বলিস কি রে মামু, শেষ পর্যন্ত মেয়েটা তোর খালাতো বোন বের হলো আর প্রথম দিনেই তোর রুম দখল করেছে? তাহলে আর বলছি কি, একবার ভাব মেয়েরা সাহস কত। আরে ভাই, রাগ করিস না, কেবল তো তোর রুমটা দখল করেছে, 2 দিন পর দেখবি মনের ভিতরে যে ঘরটা আছে সেটাও দখল করবে। মানে কি বলছিস? আমি তো কিছুই বুঝতেছি না। আরে মামা, রাফি বলল মেয়েটার তুই তোরা দুজন তলে তলে প্রেম সাগরের পানি খাবি। নো চান্স। যদি পারিস তোরা ওই মেয়ের প্রেমে পড়। আমি ওই মেয়ের প্রেমে পড়ে অকালে আমার ভবিষ্যৎ মেয়ের মাকে বিধবা করতে পারবো না। দেখিস পরে নিজের কথা থেকে পাল্টি খাস না যেন। সেটা সম্ভব নয় বুঝলি। এখন সব কথা রাখ, আর এটা বল তোদের খবর কি। তারপর ওদের সাথে আড্ডা দিয়ে রাত 9টার দিকে বাড়িতে আসি। বাড়িতে আসতেই আম্মু বলতে লাগলো, কি রে, এতক্ষণ কই ছিলি? বাড়ি থেকে বের হলে কি তুই বাড়ির কথা ভুলে যাস? এটা তুমি বলতে পারলে? আমি যখনই বাড়ি থেকে বাহিরে যাই সব সময় তোমাদের কথা মনে পড়ে। তোর ওইসব চাপাবাজি বন্ধ কর, অনেক শুনেছি তোর এসব কথা। বাড়ির কাজ করতে করতে আমার কোমর ব্যথা ধরে গেল। তোমাকে কতদিন বলেছি একটা কাজের লোক রাখো, কিন্তু না। কাজের লোক রেখে কি হবে? ও একটু কাজে হাতে হাত লাগাবে, কিন্তু আমার সাথে সারাদিন কে কথা বলবে? না, ব্যাপারটা দেখছি অন্যদিকে যাচ্ছে। কথার প্রসঙ্গটা পাল্টাতে হবে দেখছি। ঠিক আছে আম্মু, এখন থেকে তোমার সব কথা শুনবো, তার আগে খেতে দাও, খুব ক্ষুধা লাগিয়েছে। তোর কথার কোনো বিশ্বাস নেই, তোকে বলেই বা কি হবে? আমি তোদের কি হই? যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। তারপর আমি ফ্রেশ হয়ে খেতে বসতেই আম্মু বলতে লাগলো, শোন বাবা,
কাল থেকে তুই সোয়াকে সাথে করে তোদের কলেজে নিয়ে যাবি, নিয়ে আসবি। এই কথা শুনতেই ভাত আমার গলায় আটকে গেল। কোনো রকমে পানি খেয়ে আমি বলতে লাগলাম, তুমি তো জানো আমি আমার বন্ধুদের সাথে যাই, সেখানে ওনাকে মানে ওকে আমি কি করে নিয়ে যাব? আমি কোনো কিছু শুনতে চাই না, যেটা বলেছি সেটাই ফাইনাল। কি আর করব, এক বালতি রাগ নিয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম ভাঙলো একটা দুঃস্বপ্ন দেখে। স্বপ্নে দেখি ছোঁয়া আমাকে নদীর পানিতে আমাকে উঠাচ্ছে আর চুবাচ্ছে, যার ফলে আমি শ্বাস নিতে পারছি না। যখন ঘুম ভাঙলো তখন দেখি সত্যি আমি পানিতে পুরোপুরি ভিজে আছি, আর আমাকে ভিজিয়ে ছোঁয়া হাসতে শুরু করেছে। আমি রাগী লুক নিয়ে ছোঁয়ার দিকে তাকিয়ে বললাম, ওই আপনি আমাকে এভাবে ভিজিয়ে দিলেন কেন? ভিজিয়ে দিলাম কেন মানে? আমি আপনাকে ডাকতে আসলাম, কিন্তু আপনি ঘুমের মধ্যেই আমাকে জড়িয়ে ধরেছিলেন, তাই আপনাকে পানিতে ভিজিয়ে দিয়েছি। কি, আপনাকে আমি ঘুমের মধ্যে জড়িয়ে ধরেছি? এত বড় মিথ্যা কথা! আমি কি তাহলে মিথ্যা কথা বলছি? অবশ্য ধরবেন বা কেন, আপনার যা স্বভাব। ওই আপনাকে কে আমাকে ঘুম থেকে তুলতে বলেছে? যত সব ফালতু মেয়ে কোথাকার, সাত সকালে আমার ঘুমটা ভেঙে দিল। জানতো এখান থেকে। ওই মিয়া, আপনার তো সাহস কম না, আমাকে জান বলে ডাকছেন। আরে খালাম্মা, আমি আপনারে চলে যেতে বললাম, আর আপনি তার উল্টোটা ভাবছেন। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আসুন, আমাকে আবার কলেজ যেতে হবে। এই বলে ছোঁয়া চলে যায়। তারপর আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি বিছানার উপর আমার একটা প্রিয় টি শার্ট রাখা। এটা পুরনো কারো কথা মনে করিয়ে দিল, কিন্তু এটা এখানে রাখলো কে? এতদিন তো কেউ আমার জন্য কোনো কাপড় এভাবে রাখতো না। যাই হোক, টি শার্টটা আমি আলমারিতে তুলে রাখি আর অন্য একটা টি শার্ট পরে নিচে আসি। তারপর খাবার খেয়ে রিয়া আর ছোঁয়াকে নিয়ে কলেজের দিকে রওনা হই। বোনকে ওর স্কুলে রেখে আমি আর ছোঁয়া একসাথে কলেজে যাই। কলেজে আমাকে আর ছোঁয়াকে একসাথে দেখে বান্দরগুলো আমাকে পচাতে লাগলো। তারপর থেকে ছোঁয়া আর আমি প্রতিদিন একসাথে কলেজে যাই আর আসি, যার ফলে আমার আর ছোঁয়ার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়। বয়ফ্রেন্ড যদি কোনো ভুল করে তাহলে গার্লফ্রেন্ড যেমন শাসন করে, ঠিক তেমনি ছোঁয়াও আমাকে তেমন শাসন করত। যদি কোনো মেয়ের সাথে আমাকে দেখে তো হয়ে গেল। আমাদের এমন ব্যবহার দেখলে যে কেউ মনে করবে আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু আমরা দুজন তো এটা জানি যে আমরা শুধু খুব ভালো ফ্রেন্ড। একদিন ছোঁয়া আর আমি কলেজ থেকে বাড়িতে যাচ্ছিলাম, তখনই কে যেন আমার নাম ধরে ডাকছে। কে ডাকছে তা দেখার জন্য পিছনে ঘুরতে দেখি আমার স্কুল লাইফের ফ্রেন্ড মিম আমার সামনে আসলো। ওকে কিছু বলতে যাব, তখনই ও বলতে লাগলো, কি রে, তুই কি বয়রা হয়েছিস? সেই কখন থেকে ডেকেই চলছি। সরি দোস্ত, রাগ করিস না, আমি বুঝতে পারি নাই যে তুই আমাকে ডাকছিস। তা শুনতে পাবি কিভাবে? পাশে এত সুন্দর একটা মেয়ে থাকলে যে কেউ বয়রা কেন, অন্ধও হতে পারে। ওই হারামি, চুপ করবি? একে তো অনেক বছর পর দেখা হলো, কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলবি, তা নয় রাগ দেখাচ্ছে। ওই, আমি রাগ দেখাচ্ছি নাকি? না না, রাগলে তোকে আমার বউ বউ লাগে, তুই রাগাতেই পারিস। শালা হারামি, আমি তোর বউ লাগি, দেখ এবার তোর কি হাল করি। এই বলে আমাকে মারতে শুরু করলো, আর এদিকে আমি ছোঁয়ার দিকে তাকিয়ে দেখি রাগে ওর চোখ লাল হয়ে আছে। পরিস্থিতি সামলে নিতে আমি মিমের কাছে হার মেনে নেই। উফ লাগছে দোস্ত, আর মারিস না। যদি আমাকে মারিস তাহলে আমি আর আমার ভবিষ্যৎ বউকে দেখতে পারবো না। যা, তোকে আজকের মতো ছেড়ে দিলাম, এবার বল কেমন আছিস? এতক্ষণ মেরে যে অবস্থা করলি, এতে কেউ ভালো থাকতে পারে নাকি? ও তাই, আমার মায়ের কারণে ভালো যখন নেই তখন তোকে আবার ভালো করব। আয়। এই বলে মিম আমার দিকে আসতে লাগলো। কিরে, তুই আমার দিকে তোর ওই গন্ডি লুক নিয়ে আসছিস কেন? একটা কথা তো জানিস, বিষ দ্বারাই বিষকে নষ্ট করতে হয়, তাই। থাক, আমি বুঝতে পারছি তুই কি করতে চাচ্ছিস। আমি তো এমনিতেই মজা করে বললাম, আর হ্যাঁ, আমি খুব ভালো আছি। আর আমিও তোর সাথে মজা করলাম। তা এখন তুই কোন ইয়ারে পড়ছিস? অনার্স লাস্ট ইয়ারে পড়ছি। তা হঠাৎ এখানে যে তুই? আমি তো শুনেছিলাম তুই দেশের বাইরে গেছিলি। হ্যাঁ, তা গেছিলাম, কাল রাতে দেশে ফিরেছি। ও, খুব ভালো করেছিস। তবে একটা কথা, তোকে দেখে কেউ মনে করবে না তুই বিদেশে ছিলি। কেন? আমি বিদেশে ছিলাম, তা কেন মনে করবো না? না মানে তুই আগেও যেমন ছিলি আর এখনো তেমন। দেখ, বিদেশে পড়ছি বলে কি নিজের দেশের ঐতিহ্যকে ভুলে যাব আর ওদের দেশের ঐতিহ্যকে নিজের করে নেব কেন? আচ্ছা, তোর ভাষণ বন্ধ কর। তারপর মিমের সাথে আরো একটা অনেক কথা বলে বাড়িতে চলে আসি। কিন্তু আসার পথে ছোঁয়া আজকে একটা কথা বলে নাই। বাড়িতে আসার পরেও আমার সাথে কোনো কথা বলে নাই। ও আমার সাথে কথা বলছে না দেখে ভাবলাম হয়তো কোনো কারণে আমার উপর রাগ করেছে, তাই হয়তো আমার সাথে কথা বলছে না। ভাবলাম এখন ওর সাথে কিভাবে কথা বলি, অনেক ভেবেও কোনো বুদ্ধি মাথায় এলো না।
তাই ভাবলাম যখন রাতে ছোঁয়া ছাদে যাবে তখন ওর সাথে কথা বলবো। রাতে খাবার খাওয়ার পর আমি ছাদে চলে যাই। ছাদে দাঁড়িয়ে আছি আর একজনের কথা খুব মনে পড়ছে। সে যদি থাকতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি যে আজও তাকে ভুলতে পারিনি। এই সব ভাবতে ভাবতে চোখের কোণায় পানি চলে এলো। অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে আছি কিন্তু ছোঁয়া আসছে না। যখন চলে যাব ঠিক তখনই দেখি ছোঁয়া ছাদে আসছে, আর ওর চোখ দুটো এখনো খুব লাল হয়ে আছে, যা দেখে মনে হচ্ছে ও হয়তো অনেক কেঁদেছে, কিন্তু এটা বুঝলাম না ও কি জন্য কাঁদছে। যাই হোক, ছোঁয়া যখন আমাকে ছাদে দেখলো তখনই চলে যেতে ধরলো, আর আমিও অমনি ওর একটা হাত টেনে ধরি। এতে ছোঁয়া রেগে যায়। কি ব্যাপার? আপনি আমার হাত ধরছেন কোন সাহসে? তুমি আমাকে আপনি করে কেন বলছো? আর তোমার হাত কি আমি ধরতে পারি না? সেটা আপনাকে বলতে বাধ্য নই। আমি কাকে কি ডাকবো। আর একটা কথা মনে রাখবেন, এভাবে বিনা অনুমতিতে আমার হাত ধরার সাহস দেখাবেন না। আমি ওর কথা শুনে মনে খুব কষ্ট পাই। আগে যখন ওর হাত ধরেছি ও কিছুই বলে নাই। মনে কষ্ট চাপা রেখে ওকে বললাম, তোমাকে সরি, আপনাকে একটা কথা বলতে পারি কি? যা বলার তাড়াতাড়ি বলেন, আমি ঘুমাতে যাব। ও, আপনার আজকে খুব ঘুম পাচ্ছে? তবে চিন্তা করবেন না, একটা কথাই জানতে চাই, আজকে কলেজ থেকে ফেরার পর থেকে আপনার এমন কি হয়েছে যে আপনি আমার সাথে ভালোভাবে কথা বলছেন না? তোর সাথে কিসের ভালোভাবে কথা বলতে হবে? হ্যাঁ, জানা তোর সুন্দরী বান্ধবীর কাছে, যার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে পারবি, তাদের গায়ে হাত দিতে পারবি। ছোঁয়া, এসব কি বলছো? ও আমার ফ্রেন্ড, আর ফ্রেন্ডের সাথে কি কথা বলতে পারবো না নাকি? কেন কেন তুই অন্য মেয়ের সাথে কথা বলবি? জানিস তুই যখন অন্য মেয়ের সাথে কথা বলিস আমার কতটা খারাপ লাগে। এমন মনে হয় আমি আমার সবচেয়ে দামি জিনিসটাকে হারিয়ে ফেলছি। মানে কি এসব কথার? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে কিভাবে বোঝাবো আমি তোকে ভালোবাসি? আমি ওর কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। কি বলছে এসব? আমি আর কোনো মায়ায় জড়াতে চাই না আর কারো ছলনার শিকার হতে। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, দেখো ছোঁয়া, তুমি এখন অনেক ছোট, আর তুমি যাকে ভালোবাসো বলছো সেটা ভালোবাসা না, এটা ক্ষণিকের মোহ, যেটা একসময় কেটে যাবে। একসময় মনে হবে আমি তোমার জীবনে ভুল। আমি আর কোনো মা। তুমি কি বলতে চাচ্ছিলে? কিসের মা? বাদ দাও ওইসব। তুমি জীবনে আমার চেয়ে ভালো ছেলে পাবে। আমার তোমার চেয়ে ভালো ছেলের দরকার নাই। তোমার কি দরকার? আমার শুধু তোকে দরকার, আর তা যে কোনো মূল্যেই হোক না কেন। হয়তো তুমি আমার কথা বুঝতে পারো নাই, নয়তো আমি তোমাকে বোঝাতে পারি নাই। কেন বুঝতে পারছো না? তোমাকে আমি ভালোবাসতে পারবো না। কেন ভালোবাসতে পারবে না? কি নেই আমার মধ্যে? নাকি তুমি ওই মেয়েটাকে পছন্দ করো? দেখো, ও শুধু আমার ফ্রেন্ড, আর শেষ একটা কথা, ভালোবাসতে গেলে একটা সুন্দর মন থাকতে হয়, যা আমার হয়তো নেই। ভালো থেকো, আসি। ও, আরেকটা কথা, আমার বলা কথাগুলো একটু ভেবে দেখো। এই বলে যখন চলে আসবো তখনই ছোঁয়া বলে উঠলো, এটাই যদি তোমার শেষ কথা হয় তাহলে আমার একটা কথা শুনে রাখো। এই জীবনে আমি যদি তোমাকে না পাই তাহলে আমি কি করব সেটা তুমি ভাবতেও পারবে না। আমি ওর কথা শুনে থেমে গেলাম। কি বলতে বা করতে চাচ্ছ ও? তুমি ঠিক কি বলতে চাচ্ছ? বলতে চাচ্ছি না, করতে যাচ্ছি। এই বলে ছোঁয়া ছাদের পিলারের উপর দাঁড়িয়েই যেই লাফ দিতে যাবে, আমি দৌড়ে গিয়ে ওকে নিচে নামিয়ে আনি। তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। যদি রাজি না হও তো। ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে না। আমাকে আজকে রাতটা আমাকে ভাবতে দাও। ঠিক আছে, আজকে রাতে কেন? দরকার হলে যত ইচ্ছা তত সময় নাও, কিন্তু উত্তর হ্যাঁ ছাড়া অন্য কিছু যেন না হয়। তারপর আমি ওখান থেকে নিজের রুমে এসে ভাবতে লাগলাম কি করা যায়। আবার কেন এক নতুন মায়ায় আমি জড়াতে যাচ্ছি? এই মায়া আমাকে শুধু কষ্ট দেয়, তাই আর কোনো মায়ায় জড়াবো না। অনেক ভেবে একটাই উপায় পেলাম, ওকে ওর পাগলামো থেকে বের করে আনতে ছোঁয়ার প্রস্তাবে রাজি হতে হবে। আর ততক্ষণ পর্যন্ত ভালোবাসার নাটক করতে হবে, যতক্ষণ না ছোঁয়া ওর মোহ থেকে বের হয়ে আসছে। পরের দিন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখি ছোঁয়া আর রিয়া খেতে বসেছে, তবে কেউ কোনো কথা বলছে না। কিরে বুড়ি, কি খাচ্ছিস? দেখতেই তো পাচ্ছিস আমরা কি খাচ্ছি। তা তো দেখতেই পাচ্ছি, এমনিতেই শুনতে চাইলাম। আর তুই রাগ দেখাচ্ছিস? এখানে কে কার উপর রাগ দেখাচ্ছে? কেউ না আম্মু। তা আজকে আব্বুকে দেখছি না তো খাবার টেবিলে। তোর আব্বু আজকে একটু তাড়াতাড়ি অফিসে চলে গেছে। ও ঠিক আছে, আমাকে খেতে দাও, খুব খিদে লেগেছে। ঠিক আছে, বসে পড়, আমি খাবার দিচ্ছি। তারপর খাবার খেয়ে ওদের দুজনকে নিয়ে বের হলাম, কিন্তু আজকে কেউ কোনো কথা বলছে না। অন্যদিন হলে ওদের দুজনের কথা শুনতে শুনতে কান ব্যথা করতে শুরু করতো। তাই আজকে আমি ওদের বললাম, কি রে তোরা আজকে দুজনে মুখে কি তালা মেরে রেখেছিস? কই না তো, তোর কেন এমন মনে হলো?
এমনি বললাম আর কি, অন্যদিন তো তোদের থামানো যেত না। কিছু না, এমনিতেই। ও আচ্ছা। তারপর বোনকে ওর স্কুলে দিয়ে আমি আর ছোঁয়া একসাথে হেঁটে কলেজের দিকে যাচ্ছি। তখনই ছোঁয়া বলে উঠলো, তা কি সিদ্ধান্ত নিলে তুমি? অনেক ভেবে দেখলাম তোমার প্রস্তাবে রাজি হয়ে যাই, তবে আমি তোমাকে একটা কথা বলি। তুমি আমার কথায় রাজি আছো, এটাই অনেক আমার কাছে। কি জানতে চাও বলো। কখনো আমাকে ছেড়ে যাবে না তো? যতদিন বেঁচে থাকবো আমি শুধু তোমারই থাকবো। যতক্ষণ না মৃত্যু আমাকে তোমার থেকে আলাদা করছে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবো না, বিয়ে করবো না। সত্যি তো? কখন আমাকে ছেড়ে যাবে না? হ্যাঁ, একসাথে 3 সত্যি। তবে আজ থেকে তোমাকে আমার সব কথা মেনে চলতে হবে। বোন, তুই আমাকে মাফ করে দে। ওই কি বললি? আমি তোর বোন? হ্যাঁ, তো তুমি তো আমার খালাতো বোন। উফ, বোন টোন তো আমি অনেক আগে ছিলাম, এখন আমি তোর বউ, বুঝলি? আমি কখন বিয়ে করলাম আমারই তো মনে নেই। কেন? আমি এখন তোর হবু বউ তো। তুই এখন একটু দয়া করে চুপ করে থাক, আর আমার কথাগুলো ভালো করে শুনতে থাক, আর তারপর না হয় ভেবে দেখ। এখন শোন আমার কথাগুলো। আজ থেকে সিগারেট খাওয়া বন্ধ। তোর এই বন্ধু বান্ধবগুলোর সাথে একদম মিশতে পারবি না। রাস্তায় কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর আমি যখন রাগ অভিমান করব, তখন তোকে তা ভাঙাতে হবে। কিভাবে কি করবে আমি জানি না। কথাগুলো মনে থাকবে তো? ওই কি হলো, কথা বলছিস না কেন? আমার কথা কি তোর কানে ঢুকছে না, নাকি এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিয়েছিস? কি হলো, কথা বলছিস না কেন? আমার কিন্তু রাগ হচ্ছে। তুমি তো আমাকে চুপ করে থাকতে বললে। হায় খোদা, এ কাকে আমি ভালোবাসি? আমি চুপ করতে বলছি তো একদম চুপ করে থাকবি? কাকে আবার তুমি আমাকে ভালোবাসো? তোকে ভালোবাসাটাই আমার সবচেয়ে ভুল হয়েছে। এই তো ইন্টেলিজেন্ট গার্ল, একদিনে বুঝে গেছো তুমি ভুল মানুষকে ভালোবাসতে চলেছিলে। তাই একটা কথা বলি, কি? এক কাজ করো, আমার সাথে ব্রেকআপ করে আমার থেকে ভালো ছেলের সাথে প্রেম করো। না না, এটা হচ্ছে না সোনা। অনেক কষ্টে তোমাকে আমি রাজি করিয়েছি। এখন যদি তোমাকে আমি ছেড়ে দেই, তাহলে সারা জীবন আমি কাকে জ্বালিয়ে খাবো? কাকে আবার? তোমার বরকে জ্বালাবে। ও তাই নাকি? হ্যাঁ। তাহলে অল্প একটু আগে কে যেন বললো ব্রেকআপের কথা? আরে আমিই তো বলেছি, যাতে তুমি কোনো ভালো ছেলেকে বিয়ে করে তার জীবনটা তেনা তেনা করে দিতে পারো। আমিও তো সেটাই করতে চাই। ওকে, তাহলে আজ থেকে ব্রেকআপ, কেমন? আরে আমাদের রিলেশনে তো একদিনও হয় নাই, আর তুমি বলছো এখনই ব্রেকআপ? তুমি এত বোকা কেন বলো তো? শুভ কাজে দেরি করতে নেই, এটা তুমি জানো না? দেখছো, আমি তো এটা জানতামই না। ঠিকই তো বলছো, শুভ কাজে দেরি করতে নেই। তাহলে আমি দেরি করছি কেন? আমিও তো সেটাই তোমাকে বলছি। তাহলে আজকেই আমাদের রিলেশনের শুরু, আর আজকেই শেষ। তাই? হ্যাঁ, আর দেখবে আমাদের এই লাভ স্টোরি একটা ইতিহাস হয়ে থাকবে। হ্যাঁ, আমিও চাই আমাদের লাভ স্টোরিটা ইতিহাস হয়ে থাক। আজকে তো আমাদের রিলেশনটা শুরু হয়েছে, তাই একটু আলাদাভাবে শেষ করবে, তাই তো? বাবু দেখছি খুব খুশি হয়েছে। যখন খুশি হয়েছে, তাহলে এক কাজ করি, এখন সোজা কাজী অফিসে চলে যাই। না, হ্যাঁ। না না, এখন বিয়ে করব না, তার থেকে বরং তোমার সাথে আগে প্রেম করব। আরে তুমি না এক্ষুনি বললে তুমি ব্রেকআপ করবে? ভুল করে বলে ফেলেছি, এবারের মতো মাফ করে কলেজে চলো। তা তুমি বললেই হবে নাকি? তুমি যখন কাজী অফিসে যাবে না, তখন এক কাজ করি, কলেজে না গিয়ে সোজা বাড়িতে যাই। কেন, ক্লাস করবে না? না, বাড়িতে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। ও আচ্ছা, তা কি কাজ আছে বলা যাবে কি? হ্যাঁ, শুনতেই পারো। বাড়িতে গিয়ে খালা আর খালুকে বলবো আমরা একে অপরকে খুব ভালোবাসি, তাই তারা যেন আমাদের বিয়ে দিয়ে দেন। এসব তুমি কি বলছো? আমাকে কি অকালে বিধবা থুকু আমার বউকে বিধবা করতে চাও? ওই একদম বাজে কথা বলবি না। তুই যে আমাকে ভালোবাসিস না তা আমি জানি, তাই তোকে এখন আমি বিয়ে করব। আরে না, আমি তোমাকে খুব ভালোবাসি, অনেক আগে থেকে। তোমাকে একটু পরীক্ষা করে দেখলাম। আমার বিশ্বাস হয় না। সত্যি বলছি। তাহলে এখন আমাকে জড়িয়ে ধরো, তাহলে মানবো। হঠাৎ বাসটা ব্রেক করলো, আর আমার ঘুম ভেঙে গেল। আর ফিরে এলাম অতীতের ভাবনা থেকে। বোরকা পরা মেয়েটা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। বাস থামতেই সেও জেগে উঠলো।
তখন কন্ট্রাক্টর বলল, বাস এখানে 20 মিনিটের জন্য থামবে, যার যা প্রয়োজন নিয়ে নিন। বোরকা পরা মেয়েটাকে আমার কেমন চেনা চেনা মনে হলো। বাস থামতেই মেয়েটা নিচে নামলো, আমিও নামলাম। নেমে দেখি মেয়েটা দোকান থেকে কিছু কিনলো। আমারও খিদে পেয়েছিল, তাই আমিও কিনলাম। বাস ছাড়তে 5 মিনিট বাকি, তাই মেয়েটা বাসের দিকে যাচ্ছিল। তখন আমি মেয়েটাকে বললাম, এই যে বোরকাওয়ালি। মেয়েটা পিছনে তাকালো আর বলল, আমাকে ডাকছেন? হ্যাঁ। কেন? আসলে আপনাকে কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। সব ছেলেরাই এইরকম বলে, মেয়ে পটানোর চেষ্টা করে। আরে আমি ওই রকম নই। আপনি আমার মুখ দেখেননি, তাহলে কেমন করে আমাকে চেনা চেনা মনে হয়? আপনার কণ্ঠটা আমার কাছে শুনে মনে হলো ঠিক ছো। যখনই কথাটা বলি মেয়েটা কেমন যেন ভয় পেয়ে গেল আর সাথে সাথে বাসে উঠে গেল। তারপর আমিও বাসে উঠে দেখি মেয়েটা মুখ থেকে কাপড় সরিয়ে পানি খাচ্ছে, কিন্তু মেয়েটা আমাকে দেখেনি। সেই চেনা মুখ, সে ভেবেছে আমি তাকে চিনতে পারবো না, কিন্তু সে জানে না সে যখন বাসে উঠেছে তখন থেকে আমি বুঝতে পারেছি তুমি কে। নিখুঁত অভিনয় তোমার, সেদিন বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পেরেছি। তোমার এই অভিনয়ের জন্য আজ আমার সব থেকেও কিছু নেই। আমি চাইলে আমিও প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু নেইনি, কারণ কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিতে হয়। সময় একদিন ঠিকই প্রতিশোধ নিবে। আমি গিয়ে সিটে বসলাম আর সেই দিনের কথা ভাবতে লাগলাম, যেদিন ছোঁয়া আমাকে প্রথম জড়িয়ে ধরেছিল। আর পাগলামিগুলো মনে মনে হেসে উঠলাম। আজও প্রশ্ন রয়ে গেছে, সেটা ভালোবাসা ছিল না অন্য কিছু। আজও মনে আছে সেই দিনটা। আমি যখন বাসের মেয়েটার দিকে তাকালাম ঠিক তখনই সে বলল, দেখুন, লাইন মারার একদম চেষ্টা করবেন না, আমি বিবাহিতা। কথাটা শুনে আমি মুচকি হাসলাম আর বাইরের প্রকৃতি দেখতে লাগলাম। সূর্য এখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে। কয়েক ঘন্টা পরেই সে অস্ত যাবে আর রাতে আসবে, যেটা আমার জন্য কষ্টের। জানালা দিয়ে দেখছি সবকিছু কেমন যেন পিছনের দিকে যাচ্ছে, আর বাস সবকিছু ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যে মেয়েটা বোরকা পরে আমার পাশে বসে আছে সে ভেবেছে আমি তাকে চিনতে পারবো না। আমি তার ধারণাটাই ঠিক রাখতে চাই। সে স্বামীর সংসার নিয়ে সুখে আছে, থাক না, আমি আর তার মাঝে ঢুকতে চাই না। আমি না হয় অতীত নিয়ে থাকি। আজ থেকে 5 বছর আগে যখন ছোঁয়া আমার জীবনে এসে আবারও ভালোবাসতে শিখিয়েছিল, আবার বাঁচতে শিখিয়েছিল, তখন এটা ভাবিনি যে আমার জীবন এভাবে পাল্টে যাবে। চলুন আবার অতীতে ফিরে যাই। ওই, একদম বাজে কথা বলবি না। তুই যে আমাকে ভালোবাসিস না তা আমি জানি, তাই তোকে এখন আমি বিয়ে করব। আরে না, আমি তোমাকে খুব ভালোবাসি, অনেক আগে থেকে। তোমাকে একটু পরীক্ষা করে দেখলাম। আমার বিশ্বাস হয় না। সত্যি বলছি। তাহলে এখন আমাকে জড়িয়ে ধরো, তাহলে মানবো। কি আর করা, বাধ্য হয়ে ওর শর্ত মানতে হলো। সেই সাথে ওর মাথা থেকে বিয়ের ভূত নামিয়ে ওর সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। ছোঁয়া ওর ক্লাসে চলে গেল আর আমি বন্ধুদের কাছে গেলাম। ওদের কাছে যেতেই রাফি আমার দিকে তাকিয়ে বলে উঠল, জানিস নাজমুল, আজকাল দেখে লিপস্টিকের দাম মনে হয় কমে গেছে। কি বলছিস তুই মামা? লিপস্টিকের দাম কমলে আমাকে আর আমার বাবার পকেট মারতে হবে না, কিন্তু তুই হঠাৎ করে কেন বললি যে লিপস্টিকের দাম কমে গেছে? তুই কি কারোর জন্য কিনেছিস নাকি? আরে ভাই, আমি কেন কিনতে যাব? দেখছিস না, যারা লিপস্টিক নামক বস্তুর সাথে আশেপাশে যায় না, তাদের শার্টেও এখন লিপস্টিক লেগে থাকে। আরে শালা, লিপস্টিকের কাছে কেন? মেয়েদের কাছে গেলেও তো লাগতে পারে ফ্রিতে। ওই তোরা লিপস্টিক নিয়ে গবেষণা করছিস নাকি? আমি তো তোদের কথা কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমিও তো কিছুই বুঝতেছি না। আমি তো রাফির কথাই তাল মিলাচ্ছি শুধু। শালা, তুই অন্ধ নাকি? দেখতে পাচ্ছিস না আমাদের পিওর সিঙ্গেল ভাই শানির সাথে কত সুন্দর করে ঠোঁটের লিপস্টিক মার্ক রয়েছে? আরে শালা, আমি তো আগে দেখি না এটা। তুই দেখবি কি করে? তুই তো কানা। এসব দেখতে গেলে ফরমালিন মুক্ত চোখ থাকতে হয় রে পাগলা, যা সবার থাকে না। হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম, তোর চোখ তো আর সাধারণ চোখ নয়, একেবারে খাঁটি লুইচার চোখ। ওই বেটা, আমাকে লুচ্চা বলবি না। আমার মতো একটা ভালো ছেলে আমাদের কলেজে কেন, এ দেশেও আর একটা খুঁজে পাবি না। ওই তোরা দুই মানিক জোড়াই খুব ভালো, একমাত্র আমি লুচ্চা। তাও একটু চুপ করে থাক না ভাই, আর আমাকে একটু ভাবতে দে, এ দাগ কোথায় থেকে লাগলো। খুব সহজেই আমি বলে দিতে পারি কোথায় থেকে লেগেছে। ও তাই নাকি? তাহলে বলে দে দেখি কোথায় থেকে আর কিভাবে লেগেছে। কিভাবে আবার? সোমা ভাবির কাছ থেকেই লেগেছে। হ্যাঁ, কি যে বলিস। তখনই মনে পড়লো, আরে আসার সময় তো ছোঁয়া আমাকে জড়িয়ে ধরেছিল। কোথাও এমনটা নয় তো? তখনই ছোঁয়া ইচ্ছে করে এমনটা করেছে। হ্যাঁ, এটাই হবে। তাই তো বলি, যখন আমাকে ছেড়ে দিল তখন কেন বারবার হাসছিল, আর লোকজন আমাকে কেন ঘুরে ঘুরে দেখছিল।
কি লুচ্চা মেয়ে রে বাবা, এইভাবে আমার মান সম্মান একেবারে কালার করে দিল। কিরে, কথা বলিস না কেন? নাকি রোমান্সের স্বপ্নের দুনিয়া হারিয়ে গেলি? তোর বাজে কথা বন্ধ কর। এবার মনে পড়েছে কিভাবে আমার শার্টে এ দাগ লেগেছে। তারপর ওদের শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা খুলে বলি। তা তো বুঝলাম, কিন্তু তুই যে ওকে বোঝানোর জন্য এখন নাটক করছিস, কিন্তু ও যদি তোকে সত্যি ভালোবেসে থাকে তখন কি করবি? সত্যি তো, যদি এমনটা হয় তাহলে কি করব সেটা তখন দেখা যাবে। তারপর আমরা ক্লাস করে বাড়িতে চলে আসি। এরপর থেকে ছোঁয়া আমার উপর কথায় কথায় রাগ অভিমান করে, আর ওর রাগ অভিমান ভাঙাতে আমার খুব ভালো লাগতো। সব সময় আমাকে শাসন করত, এটা করা যাবে না, ওটা করা যাবে না, আজ এখানে বেড়াতে যাবে, কাল ওখানে যাবে, এই সেই। আর এসবের মাঝে আমি যে কখন ওকে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। আর যখন একবার ভালোবেসে ফেলেছি তাহলে ওকে সব সত্যি কথা বলে দিয়ে আমার মনের কথাটা বলবো, কিন্তু কিভাবে বলবো তা বুঝতে পারছি না। তাই নাজমুলের কাছে একটা আইডিয়া চাইতেই ও বলল, তোর জন্মদিন কবে জানো? এই তো ফেব্রুয়ারি মাসের 19 তারিখে। কিন্তু কেন রে, এটা দিয়ে কি করবি? তাহলে এক কাজ কর, ওই দিন তুই ওকে সব সত্যি কথা বলে দিয়ে মাপ চাইবি, আর সেই সাথে তোর মনের মধ্যে ওর জন্য জমে থাকা ভালোবাসা কথা বলে দিবি। প্রথমে হয়তো ও তোকে একটু ভুল বুঝবে, তবে তুই যদি ওকে সত্যি কথাগুলো বলে দিস তাহলে তোকে মাফ করে দিবে, কারণ ও তো তোকে ভালোবাসে, তাই না? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমি ছোঁয়াকে ওই দিন সব সত্যি বলে দিয়ে সবকিছু নতুন করে আবার শুরু করব। তাই কর। তোকে অনেক ধন্যবাদ দোস্ত। ওই হারামি, এটাও জানিস না বন্ধুদের মধ্যে এই ধন্যবাদ কথাটা বেমানান। সরি দোস্ত। তারপর দেখতে দেখতে আমার জন্মদিন চলে আসলো। আজকে রাতটা কেটে গেলে কালকে সকালে ওকে আমি আমার মনের কথা বলবো। এটা ভাবতেই কেমন যেন ভালো লাগছে। যাই হোক, রাতে খাবার খেয়ে ঘরে শুতে যাব, তখনই ছোঁয়া আমার কাছে এসে বলল, বাবু, তোমাকে একটা কথা বলবো, কথা দাও তুমি রাখবে? তুমি এভাবে বলছো কেন? বলো, কি বলবে? বলেছিলাম কি, আজ রাত 12টার দিকে একটু আমার রুমে আসতে পারবে? কি বলছো? এত রাতে তোমার রুমে যদি যাই আর তা যদি বাড়ির কেউ দেখে তো বুঝতে পারছো কি হতে পারে। কেউ দেখবে না। কিন্তু কোনো কিন্তু নয়, তোমাকে আসতেই হবে। যদি না আসো তাহলে আমি এটা মনে করব যে তুমি আমাকে একটু ভালোবাসো না। এটা আবার কেমন কথা? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি ঠিক সময় আমার রুমে চলে আসবে, এটাই ফাইনাল। বাই। তারপর ছোঁয়া ওর রুমে যায় আর আমি আমার রুমে চলে আসি। এখন আমি ঘড়ির দিকে তাকিয়ে আছি, কখন রাত 12টা বাজবে আর শুরু হবে এক নতুন অধ্যায়। আজ ছোঁয়াকে আমার মনের কথা বলে দেব আর শুরু করব এক নতুন অধ্যায়। কিন্তু এই নতুন অধ্যায় যে আমার জীবন পুরো বদলে দিবে তা আমার জানা ছিল না। শালার সময়ও দেখছি আজকে খুব ঘিরে যাচ্ছে, যেতেই চাচ্ছে না। একদিকে ঘুম পাচ্ছে আর একদিকে মহারানীর হুকুম তালিম হয়েছে। অবশেষে আমার প্রতীক্ষার অবসান ঘটলো। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 12টা বাজতে আরো 5 মিনিট বাকি। তাই নিজের রুম থেকে বের হয়ে খুব সাবধানে ছোঁয়ার রুমের কাছে আসি। ওর রুমে ঢোকার আগে দেখে নিলাম কেউ আবার আমাকে যেন না দেখে, তাহলে আমার এই রাত 12টা আমার জীবনে 12টা বাজিয়ে দিবে। তারপর ওর রুমে ঢুকতেই ছোঁয়া আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। প্রথমে একটু ভয় পেলেও পরে নিজেকে সামনে নিয়ে বলি, কি করছো? কেউ এভাবে দেখলে আমাদের দুজনের খুব সমস্যা হবে। কেউ দেখতে পারবে না, আমি দরজা লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার বলো কি জন্য আমাকে এখানে রেখেছো? তাড়াতাড়ি বলো, আমার খুব ঘুম পাচ্ছে। তা বলবো, কিন্তু আগে তোমার চোখ বন্ধ করো। চোখ আবার কি জন্য বন্ধ করব? বন্ধ করতে বলছি, আগে চোখ বন্ধ করো। তারপরে আমি চোখ বন্ধ করি। 1 মিনিট পর চোখ খুলতে বলল। আমি চোখ খুলে যেন আকাশ থেকে পড়লাম। এটা আমি কি দেখছি? নিজেকে সামনে নিয়ে বললাম, এসব কি? তুমি আমার সামনে এসব পড়ে আছো কেন? কেন, তোমার ভালো লাগে নাই? আমি তো আজকে তোমাকে তোমার জন্মদিনে সব থেকে আলাদা 2টো উপহার দিব। একটা এখন দিব আর একটা কাল সকালে দিব, যা তুমি চাইলেও কোনোদিন ভুলতে পারবে না। তুমি যে কি বলো না, কিছুই বুঝতে পারি না। বুঝতে পারছো না? ঠিক আছে, বুঝাচ্ছি। এই বলে ছোঁয়া আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর বাকিটা ইতিহাস। ছোঁয়া, তুমি সত্যি বলেছিলে এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় উপহার, যা আমার জীবন পুরো পাল্টে দিয়েছে। তোমার দ্বিতীয় উপহার। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো তখন আমি দেখি বাড়ির সবাই আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে, আর ছোঁয়া শুধু কেঁদেই যাচ্ছে। ওর দিকে তাকিয়ে আমি যেন আকাশ থেকে পড়লাম, কারণ ওর শরীরে অমানসিক অত্যাচারের দাগ লেগে আছে। কিন্তু আমার যতদূর মনে আছে, আমি যখন ওর সাথে রাতে ছিলাম ও তো সম্পূর্ণ ঠিক ছিল। তাহলে আমি ছোঁয়াকে কিছু বলতে যাব, তখনই আব্বু বলে উঠল, ছোঁয়ার সাথে এসব তুই কি করেছিস? আমি আবার কি করেছি ওর সাথে? আর ছোঁয়া, তোমার এই অবস্থা কি করে হলো? উত্তরে ছোঁয়া যা বলল তাতে আমি আকাশ থেকে পড়লাম। আমার এই অবস্থা
কি মানে আপনি আমাকে বলছেন? রাতে খুব ভালো মানুষের মতো আমাকে ঘুম থেকে তুললেন, কি যেন একটা কথা বলবেন বলে, কিন্তু তারপর আপনি সারা রাত আমাকে জোর করে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছেন। আমি যাতে কারোর সাথে সাহায্য না নিতে পারি সেজন্য আমার মুখটা পর্যন্ত বন্ধ করে দিলেন, আর এখন সাধু সাধছেন। ছোঁয়া, তুমি এসব কি বলছো? তুমি আমাকে ছি, তুই এতটা খারাপ হয়েছিস? তুই কিভাবে এই ফুলের মতো মেয়েটার সাথে এসব করতে পারলি? আব্বু, আমি মানছি যে ওর আর আমার মধ্যে কিছু হয়েছে, তবে সেটা আমি করতে চাই নাই। ছোঁয়াই তো আমাকে। দেখছিস আপা, তোর এই চরিত্রহীন ছেলে আমার মেয়ের সাথে এসব করে এখন আমার মেয়ের নামে বাজে কথা বলছে। তুই একটু চুপ কর, আমি তো আছি। চুপ করে থেকে কি হবে? আমার মেয়েটার সাথে যা হয়েছে তা কি ঠিক হয়ে যাবে? এখন কোনো ভালো পরিবারে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না, বা ওকে কেউ বিয়ে করবে না। তোর মেয়ের বিয়ে হবে, আর তা আজকেই। সানি যখন দোষ করেছে, এখন সোয়াকে বিয়ে করতে হবে আর আজীবন ওর সাথে সংসার করবে। তোমরা আমাকে ওর সাথে বিয়ে দিয়ে দাও, কিন্তু আমি ওর সাথে এক ছাদের নিচে থাকতে পারবো না। কারণ ও শুধু আমার জীবন নয়, আরো অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। এরকম ছেলের সাথে আমি এক বাড়িতে থাকতে পারবো না। এসব তুমি কি বলছো ছোঁয়া? আমি সত্যি কথা বলছি, আর আমি এর প্রমাণ দিতে পারবো। এই দেখেন এই ছবিগুলো। আমি ছবিগুলো দেখে যেন বোবা হয়ে গেলাম। কি বলবো বুঝতেই পারছি না। এগুলো কি? এতগুলো মেয়ের জীবন তুই নষ্ট করেছিস? তুমি বিশ্বাস করো আব্বু, আমি ছবির এই মেয়েগুলোকে চিনি না। আমাকে ফাঁসানো হচ্ছে। কেউ আপনাকে ফাঁসাচ্ছে না। আমি চাইলে ওদেরকে এই বাড়িতেও নিয়ে আসতে পারবো। থাক, কাউকে ডাকতে হবে না, আগে বিয়েটা দেই, তারপর বাকি বিচার হবে। তারপর বাড়িতে কাজী ডেকে আমাদের বিয়ে দেওয়া হয়। কাজী চলে যাওয়ার পর আব্বু বলল, তোর রুমে তোর যা যা আছে সবকিছু নিয়ে বাড়ি থেকে বের হয়ে যা। আব্বু, এসব তুমি কি বলছো? আমি বাড়ি থেকে বের হয়ে যাব মানে? হ্যাঁ, বাড়ি থেকে বের হয়ে যাবি, কারণ আমি তোর মুখ দেখতে চাই না। আরেকটা কথা মনে রাখ, ঠিক 6 মাস পর তুই বাড়িতে ডিভোর্স পেপার পাঠিয়ে দিবি। আম্মু, তুমি তো কিছু বলো। আব্বু এসব কি বলছে? আমার কোনো কথা বলার মুখ তুই দেখেছিস? এখনই তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি। যদি ভুল করে তুই আমাদেরকে তোর এই পাপিষ্ঠ মুখ দেখাস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আর তোর আব্বু তোকে ডিভোর্স দিতে যে সময় দিয়েছে, তা পাঠানোর একদিনও যেন দেরি না হয়। আম্মুর কথা শেষ হওয়ার আগে ছোঁয়া বলতে লাগলো, না খালা, ওনাকে আমি ডিভোর্স দিতে পারবো না। এসব তুই কে বলছিস? যে তোর জীবনটা নষ্ট করলো, তার সাথে মিথ্যা সম্পর্কে জড়িয়ে থাকবি? কি করব খালা? মেয়েদের জীবনে তো বিয়ে একবারই হয়, অনেকেই দ্বিতীয় বিয়ে করে। তবে আমি তা করতে পারবো না, আর তার সাথে থাকতেও পারবো না। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস। আর তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? বের হয়ে যা। ঠিক আছে, চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে আমি একবার ছোঁয়ার সাথে আলাদাভাবে একটু কথা বলতে চাই। ঠিক আছে, আপনি আমার সাথে আসুন। তারপর ওর রুমে গিয়ে আমি বললাম, ছোঁয়া, তুমি আমার সাথে এটা কি করলে? আমি এমন কি করেছিলাম যার কারণে আমাকে আমার পরিবার থেকে আলাদা করলে? আমার চরিত্রে মিথ্যা দাগ লাগিয়ে দিলে কেন? এই ভালোবাসা ছিল তোমার? আমি জানতাম তুই এই কথাগুলো আমাকে বলবি, তাই সবকিছু গুছিয়ে রেখেছি। এই খামটা রাখ। এখানে এমন কিছু আছে যা দেখে তুই তোর সব প্রশ্নের উত্তর পাবি। আর কি যেন বললি? ভালোবাসা। হ্যাঁ, তোকে আমি খুব ভালোবাসি। তোর জন্য নিজের জীবনটা দিতেও পিছুপা হব না। তাই তো কাল রাতে আমি আমার সবচাইতে দামি জিনিসটা তোকে তোর বার্থডেতে উপহার দিয়েছি। কিন্তু তোকে ভালোবাসার আগে তোর সাথে ভালোবাসার অভিনয় করেছি। তবে অভিনয় করতে করতে কখন যে তোকে ভালোবেসে ফেলেছি তা নিজেই বুঝতে পারি নাই। কিন্তু তুই এটা কথা কি জানিস? আমি তোকে যতটা ভালোবাসি ঠিক ততটাই ঘৃণা করি। প্রথমে আমি বুঝতে পারছিলাম না আমি ঠিক কি করব। একদিকে ছিল ভালোবাসা আর অন্যদিকে ছিল প্রতিশোধ। অনেক ভেবে আজকে যা করলাম, অনেক ভেবে চিন্তেই করেছি। কারণ তোকে বলেছিলাম তোকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আর অন্যদিকে একজনকে কথাও দিয়েছিলাম তোকে এমন শাস্তি দেব যাতে তুই যতদিন বেঁচে থাকবি ততদিন তুই যেন মৃত্যুর যন্ত্রণা পাস। আর এ কথাও আমি রেখেছি, কারণ তুই তোর মাকে খুব ভালোবাসিস। তুই তাকে ছাড়া কিছুই ভাবতে পারিস না।
আর একটা কথা কি, তুই এখন বুঝতে পারবি, এমন কেউ পরিবারের কাছে মিথ্যা দোষে দোষারোপী হয় তখন সে কতটা অসহায় হয়। তুমি এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। ওই যে বললাম, তোর সব প্রশ্নের উত্তর এতেই পাবি। আর যা কিছু বলা থাকে তো বলতে পারিস, আর যদি না থাকে তাহলে আসতে পারিস। না, আমার কিছু বলার নেই। যে বাড়িতে কেউ তাদের ছেলেকে আজও চিনতে পারলো না, বাড়ি থেকে বের করে দিতে পারে, সেখানে থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। তবে যাওয়ার আগে একটা কথা বলছি, জানি না এখানে এমন কি কারণ আছে যার জন্য আমার সাথে এমন করলে। যদি এখানে তেমন কিছু না থাকে, মানে যে কারণটা এখানে আছে বলছো তা যদি মিথ্যা হয়, তবে তুমি তোমার জীবনে সবচেয়ে বড় ভুল করলে, যার মাসুল তোমাকে সারা জীবন দিতে হবে। আসি, বেঁচে থাকলে হয়তো একদিন ঠিকই দেখা হবে। হঠাৎ কারোর ডাকে ঘোর কাটলো, দেখি চলে এসেছি। বাস থেকে নামলাম, আর সাথে বোরকা পরা মেয়েটাও। সে চলে যেতে লাগলো আর আমি দেখতে লাগলাম। আজ নিজেকে প্রশ্ন করছি, মানুষ বড় অদ্ভুত, সে কথা দিয়ে খুব সহজে ভুলে যায়। সোয়া, তুমি যতই নিজেকে আড়াল করার চেষ্টা করো না কেন, আমি ঠিক তোমাকে বুঝতে পেরেছি। তুমি হয়তো স্বামী সংসার নিয়ে অনেক সুখে আছো, আমাকে দেওয়া কথা হয়তো ভুলেই গেছো। আর মনে রাখবেই বা কেন, তুমি তো অভিনয় করেছিলে। তারপরেও দোয়া করি তুমি সুখে থাকো, আর আমি না হয় কষ্ট নিয়ে থেকে গেলাম। আজ 5 বছর পরে সেই চিরচেনা শহরে কতটা পাল্টে গেছে। এখানে লুকিয়ে আছে আমার ছেলেবেলা, বন্ধুদের সাথে কাটানো দিনগুলো, আমার জীবনের সুখের দিনগুলো, যা আজ সময়ের সাথে সাথে চাপা পড়ে গেছে। শহরটা ধরেছে নতুন রূপ, ঘটেছে নতুন মানুষের আগমন। চেনা শহরটা আজ অচেনা হয়ে গেছে, আর এই শহরে আধুনিকতার ছাপ পড়েছে। আমি হেঁটে চলেছি এই শহরের পথ ধরে। আজ নিয়তি আমাকে আবারও এইখানে নিয়ে এসেছে। আমি এইখানে অফিসের দেওয়া একটা বাড়িতে উঠবো। অফিস থেকে দেওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। চারদিকে অন্ধকার নেমে এসেছে। একজন লোক আমার দিকে এগিয়ে আসছে। অন্ধকারের জন্য মুখটা দেখা যাচ্ছে না। লোকটা আমার পাশে এসে বলল, আপনি কি সানি? লোকটার কণ্ঠটা কেমন যেন চেনা চেনা মনে হলো। আমি বললাম, হ্যাঁ। আমি এখানকার কেয়ারটেকার। স্যার আপনার কথা বলেছিল, আসুন আমার সাথে। আমি লোকটার পিছে পিছে বাড়ির ভিতরে ঢুকে গেলাম। বাড়ির ভিতরে অন্ধকার ছিল, তাই লোকটা সমস্ত লাইট জ্বালিয়ে দিল। যখনই লোকটা আমার দিকে ঘুরেছে, সে চমকে গেছে, আর আমিও, কারণ লোকটা আমার বন্ধু রাফি। আমাকে দেখে জড়িয়ে ধরলো। কোথায় ছিলিস এতদিন? জানিস তোকে কত খুঁজেছি, একবার আমাদের কথা মনে হয়নি? কথা বলছিস না কেন? আগে তোর কথাটা শেষ কর, তারপরে তো বলি। চল, তোর বাড়ি চল। কার বাড়ি? তোর বাড়ি। আমার কোনো বাড়ি নেই, আর এটাই এখন থেকে আমার বাড়ি। তোর বাড়ি থাকতে তুই এইখানে থাকবি কেন? চল আমার সাথে, তোকে দেখে তোর বাড়ির লোক কত খুশি হবে জানিস। না আমার কেউ আছে, না আমার কোনো বাড়ি আছে। এখনো অভিমান করে আছিস? অভিমান তো কাছের মানুষের উপর করা যায়, আমি কার উপর অভিমান করে নেই। তুই অনেক বদলে গেছিস। সময় আর পরিস্থিতি সবকিছু বদলে দেয়। আর একটা কথা, আমি যে এখানে আছি কেউ যেন জানতে না পারে। তাহলে এইখানে কেন এসেছিস? অন্য কারো জন্য। কে ছোঁয়া? না, পরে বলবো। এখন খিদে লেগেছে, আমার জন্য খাবারের ব্যবস্থা কর। আর কথাটা যেন মনে থাকে, কেউ যেন জানতে না পারে। আচ্ছা। তারপর রাফি চলে গেল খাবার আনতে, আর আমি ফ্রেশ হয়ে নিলাম। আমি আর রাফি একসাথে খাবার খেলাম। রাফি বলল আজ আমার সাথে আড্ডা দিবে। রাতে আমি আর রাফি ছাদে বসে আছি, তখন রাফি বলল, বললি না তো কার জন্য এসেছিস? এখানে ফিরে আসার ইচ্ছা আমার কোনোদিনই ছিল না, কিন্তু 6 বছর আগের করা ভুল শুধরানোর জন্য ফিরে আসতে হলো। কিসের ভুল? আর কার সাথে করেছিস? নীলিমা, এই নীলিমা আবার কি? আমার প্রথম ভালোবাসা। প্রথম ভালোবাসা মানে? আমি কিছুই বুঝতে পারছি না। আমার আর নীলিমার দেখা হয় তখন আমি সবেমাত্র ইন্টারে পড়ছি। তোরা তো জানিস আমি ইন্টার আমার মামার বাড়ি থেকে করেছি। হ্যাঁ জানি। তার নীলিমার সাথে তোর পরিচয় হলো কেমন করে? নীলিমা তখন 10ম শ্রেণীতে পড়তো। তখন আমাদের কথা হতো না, কিন্তু রোজ দেখা হতো। আমি অনেকবার চেষ্টা করেছি কথা বলতে, কিন্তু পারিনি। আর এসএসসি পরীক্ষা শেষে ও নিজেই একদিন আমার সাথে কথা বলতে আসে। তারপর আমাদের রোজ কথা হতো। আমাদের সম্পর্ক ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিতে থাকে। আমার ইন্টার পরীক্ষার পর আমি ওকে প্রপোজ করি। আমি জানতাম না ও আমাকে ভালোবাসে কিনা। প্রপোজের বদলে ও আমাকে চড় মারে। কেন? ও কি তোকে পছন্দ করতো না? আরে না, ও আমাকে পছন্দ করত। তাহলে তোকে চড় মারলো কেন? কারণ আমি ওকে আই লাভ ইউ বলতে 2 বছর লেগেছিল। আমার কথা শুনে রাফি হাসতে থাকে। তা তোদের সমস্যা হলো কোথায় যে ব্রেকআপ করলি?
2 বছর আমরা ভালোভাবেই ছিলাম। আমি তখন ইন্টার 2য় বর্ষে ছিলাম আর ও 1ম বর্ষে। আমাদের ভালোবাসায় কোনো কমতি ছিল না, কিন্তু কিন্তু কি? এক কালো ছায়া এসে আমাদের মাঝে সবকিছু বদলে দেয়। আমাদের ভুল বুঝিয়ে সবকিছু তছনছ করে দেয়, যা আমি সহ্য করতে পারিনি। যার কারণে আমি বাড়ি ফিরে আসি আর এইখানেই ভর্তি হই। তারপর কি হয়েছিল? অনেক বছর পরে আজ জানতে পারলাম আমি ভুল ছিলাম। আমাদের সম্পর্ক ভাঙার জন্য মিথ্যে নাটক সাজানো হয়েছিল আর আমরা ওইখানে ফেসে যাই। কিছুই বুঝলাম না। আমি আমার জীবনের সমীকরণ আজও বুঝতে পারিনি। তুই আর কি বুঝবি? অনেক রাত হয়েছে, আমি এখন ঘুমাবো। আচ্ছা, আমি তাহলে যাই, কাল কথা হবে। রাফি চলে যাচ্ছিল, তখন আমি বললাম, কথাটা যেন মনে থাকে। কোন কথা? আমি যে এখানে আছি কেউ যেন জানতে না পারে। ওকে ব্রো। রাফি চলে গেলে আমি ঘুমানোর চেষ্টা করলাম। সকালবেলা পাখিদের ডাকে ঘুম ভাঙে। চারদিকে আকাশটা পরিষ্কার হয়ে গেছে, সূর্য উদয় হচ্ছে। এই শহরের সকালটা আমার বড্ড চেনা, কারণ এইখানে কাটিয়েছি জীবনের অনেকগুলো বছর। আজ হয়তোবা শহরটা আমাকে ভুলে গেছে, কিন্তু আমি ভুলিনি। এই শহরে আবার ফিরে আসার কারণ দুইটা, একটা অফিসিয়ালি আর আরেকটা আমার ভুল শুধরানো। তাই ফ্রেশ হয়ে ঠিকানা নিয়ে বেরিয়ে গেলাম খুঁজতে, যার জন্য আবারও এই শহরে ফিরে আসা। আমার এই শহরটা চেনা, যার জন্য ঠিকানাতে পৌঁছাতে অসুবিধা হয়নি। কিন্তু ওই ঠিকানায় গিয়ে দেখি বাড়িতে কেউ নেই। বাড়ির দারোয়ানকে ওদের কথা জিজ্ঞাসা করতেই বলল, বাড়ির সবাই ছোট মেয়ে শ্বশুর বাড়িতে গিয়েছে তার ননদের বিয়েতে। আমি ওখান থেকে চলে আসি আর ফুটপাত দিয়ে হাঁটছি। তখনই কে যেন পিছন থেকে আমার নাম ধরে ডাক দিল। প্রথমে ভাবলাম হয়তো আমার মনের ভুল, আর আমি যে এখানে ফিরে এসেছি তা কেউ জানে না। তাই ওসবে মন না দিয়ে সামনের দিকে হেঁটে চলেছি। ওই সানি, দাঁড়া বলছি। ওই সানি, আমি নাজমুল, একটু দাঁড়া। আমি নাজমুল নামটা শুনেই পিছনে ঘুরে দেখি নাজমুল। সত্যি এই হারামিটা আমাকে চিনল কি করে? নাজমুল আমার সামনে এসে বলল, ওই হারামি, তুই এত স্বার্থপর কেন? তোকে কোথায় না কোথায় খুঁজেছি, আর তুই দিব্যি ঘুরে বেড়াচ্ছিস। আরে ভাই থাম থাম একটু। এত প্রশ্ন একসাথে করলে আমি কোনটার উত্তর আগে দিব আর কোনটা পরে দিব? চুপ হারামি, একটা কথা বলবি না। আমাদেরকে ভুলে গেছিস তা তো বুঝতেই পারছি। ওই তোর মুখ বন্ধ কর। আমার কথা বাদ দে, তুই তো এখন তোদের বাড়িতে যাবি, তাই তো? সরি ভাই, তুই হয়তো ভুলে গেছিস, বর্তমানে আমার নিজের বলতে কোনো বাড়ি নেই। তবে অফিস থেকে থাকার জন্য যে বাড়ি দিয়েছে, এখন সেখানে যাব। কি বলছিস তুই? তুই তোদের বাড়িতে যাবি না মানে? আর তোর বাবা মা নিজেদের ভুল বুঝতে পেরেছে? তো আমি কি করব? আর একটা কথা মনে রাখ, আমার কোনো বাবা মা নেই আর নেই কোনো বাড়ি। দেখ, যা হবার তো হয়ে গেছে। আর ছোঁয়া? হ্যাঁ জানি, ও ওর স্বামী সংসার নিয়ে সুখে আছে। আর তুই যেটা ভাবছিস? আরে বাদ দে না, বেশি কথা বললে কিন্তু আমি চলে যাব। চল আমার সাথে। কোথায়? আমার বাড়িতে, ওইখানে রাফি অপেক্ষা করছে। তার মানে রাফি জানে তুই এসেছিস আর আমাকে বললো না? আমি মানা করেছি, এখন চল তো, অনেক দিন আড্ডা দেই না। তারপর আমি আর নাজমুল আমার অফিস থেকে দেওয়া বাড়িতে গেলাম। সেখানে দেখি রাফি আমার জন্য অপেক্ষা করছে। তিনজনে আড্ডা দেওয়া শুরু করলাম। তখন রাফি বলল, সানি, তুই নীলিমার কথাটা পুরো বলিসনি। নীলিমাটাকে? তারপর নাজমুলকে সব বললাম। তখন নাজমুল বলল, এতদিন তুই কোথায় ছিলি? কি করেছিলি? কিছুই তো বললি না। জীবন কাকে বলে আমি এইখান থেকে চলে যাওয়ার পর বুঝতে পেরেছি। জীবন যুদ্ধ কাকে বলে তা বুঝেছি। তারপর আমি বলতে শুরু করলাম, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর কোথায় যাব, কি করব বুঝতে পারছিলাম না। পকেটে কোনো টাকা নেই যে কিছু একটা করব। হঠাৎ করে হাতে থাকা মোবাইল ফোনটার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, যদি ফোনটা বিক্রি করি তাহলে কিছু টাকা হাতে পাবো, কিন্তু যদি মোবাইলটা বিক্রি করি তাহলে তো কারোর সাথে যোগাযোগ করতে পারবো না, না কারোর সাথে কোনো যোগাযোগ রাখবো না। সবার থেকে অনেক দূরে চলে যাব, যাতে কেউ চাইলেও আমার সাথে কোনো যোগাযোগ না রাখতে পারে। তাই আমার এই মোবাইল ফোনটা বিক্রি করতে হবে, আর সেই সাথে সিমটাও ভেঙে ফেলতে হবে। তারপর অনেক চেষ্টা করলাম মোবাইল বিক্রি করতে, কিন্তু কেউ কিনতেই চায় না। অবশেষে 10,000 টাকার মোবাইল মাত্র 3,000 টাকায় বিক্রি করি। তারপর পকেটে থাকা সিমটা ভেঙে ফেলি আর ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। ঢাকা এসব বিপদে পড়লাম, কোথায় যাব কি করব বুঝতেই পারছি না। রাস্তায় রাস্তায় ঘুরছি, কিন্তু কি করব বুঝতেই পারছি না। যদি কোথাও ঘর ভাড়ার জন্য যাই তো বলে ব্যাচেলারদের ঘর ভাড়া দেওয়া যাবে না। কথায় বলে না, অভাগা যেদিকে যায় সাগর সেই দিকে শুকায়।
যখন কোথাও ঘর ভাড়া পেলাম না তখন বাধ্য হয়ে মোটামুটি দেখতে একটা মেসে উঠলাম। তারপর এখানকার বড় ভাইদের সাথে পরিচিত হই। তারা আমার পরিবারের সম্পর্কে জানতে চাইলে বাড়িতে কে কে আছে সব বলি, কিন্তু বাড়িতে আমার সাথে কি হয়েছে তা কাউকেই বলি নাই, কারণ এতে তারা আমাকে খারাপ ভাববে। কি কাজ করব কিছুই ভেবে পাচ্ছিলাম না, কারণ তখন রেজাল্টটাও পাইনি যে চাকরি করব। তাই ওনাদের কাছে বলি যদি তারা একটা কাজের ব্যবস্থা করে দেয় তাহলে ভালো হতো। তখন ওদের মধ্যে আনোয়ার নামে এক বড় ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেয়। জীবন চলতে থাকে। তার কয়েক মাস পর যখন রেজাল্ট বের হয় তখন একটা চাকরি পাই। চাকরি পাওয়ার পর জীবনটা একটু পাল্টে যায়। কোম্পানি থেকে থাকার জন্য একটা বাড়ি দেয়, তাই ম্যাচ থেকে সেই বাড়িতে উঠি। তবে সাথে আনোয়ার ভাইকেও সাথে নেই, কারণ আমার বিপদের দিন এই মানুষটা আমাকে সাহায্য করেছে। আনোয়ার ভাই আমার সাথে 2 বছর ছিল, পরে তিনি তার গ্রামের বাড়ি চলে যায়। আমাকে আনোয়ার ভাই অনেক সাহায্য করেছে, সে না থাকলে আমি হয়তো এখানে পৌঁছাতে পারতাম না। জীবন থেকে কিভাবে আরো 3টা বছর কেটে গেল বুঝতেই পারলাম না, কারণ আমি ব্যস্ত ছিলাম নিজেকে গড়ার জন্য। নিজেকে সব সময় মানুষের আড়ালে লুকিয়ে রাখতাম, যাতে কষ্টগুলোর কথা মনে না হয়। একদিন অফিসে বসে কাজ করছিলাম, তখন পিয়ন এসে বলল যে বস আমাকে ডাকছে, তাই আমি তার ক্যাবিনে যাই। সেদিন হয়তো আমার জীবনের ভালো দিন ছিল, তাই তো আমার জমে থাকা অনেক প্রশ্নের উত্তর পাই। সেদিন বসের ক্যাবিনে এমন একজনকে দেখি যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, যে আমার সবকিছু কেড়ে নিয়েছিল। ক্যাবিনে ঢোকার পর স্যার বলল, আরে সানি, তোমার কথাই বলছিলাম, আমার জামাই বাবাজির সাথে। তা স্যার কি জন্য আমাকে ডেকেছিলেন? আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তাই অফিসের সব কাজ ওর হাতে তুলে দিতে চাই, আর আমি আশা করি তুমি ওকে সাহায্য করবে। স্যার আপনি কিছু বলতে যাব তখনই স্যারের জামাই আমার দিকে তাকালে আমি বড় ধরনের শক খাই, কারণ ছেলেটা সুমন ছিল। আপনারা হয়তো ভাবছেন এই সুমনটা আবার কে, তাহলে শুনুন। এই সুমন এক সময় আমার খুব ভালো বন্ধু ছিল, তাই ওর সাথে আমি আমার সব কথাই শেয়ার করি। কিন্তু ও আমার বন্ধুত্বের মর্যাদা না দিয়ে পিছন থেকে আমার কলিজায় আঘাত করে। সুমনকে উদ্দেশ্য করে বললাম, এ কি, তুই এখানে কেন? তখন স্যার বলতে লাগলো, সানি, তোমার সাহস কি করে হলো আমাকে তুই করে বলার? সরি স্যার, আপনাকে কথাটা বলি নাই। আমি আসলে, আমাকে থামিয়ে সুমন বলে উঠল, বাবা সানি আপনাকে কথাটা বলে নাই, আমাকে বলেছে। ও, তাহলে সুমন, তোমরা কি আগে থেকে একে অপরকে চিনতো? হ্যাঁ, অনেক আগে থেকে, কারণ আমরা দুজন খুব ভালো বন্ধু। ওকে থামিয়ে আমি বললাম, সরি মিস্টার সুমন, আমি আপনাকে আমার জীবনে প্রথম দেখলাম, আর বন্ধুত্ব তো আর অনেক পরের কথা। আর স্যার আমি আপনার কাছে প্রথমে মাপ চেয়ে নিচ্ছি, কারণ আমি আপনার কথা রাখতে পারবো না। তুমি কি বলছো? তুমি আমার কথা রাখতে পারবে না? তুমি তো কখনো আমার কথায় আমোদ বা না করো নাই, তাহলে আজকে কেন তুমি আমার কথায় অবহেলা করছো? স্যার আপনি আগে আমার কথাটা একটু শুনুন। আমার কিছুদিনের জন্য ছুটি লাগতো, কিছুদিন থেকে নিজেকে খুব একা একা মনে হচ্ছে, আর কাজেও মন বসছে না। মন খারাপ, কাজে মন বসছে না, এসব কি ওই সত্যি, নাকি তুই আমাকে দেখে এসব অজুহাত দিয়ে এখান থেকে পালাচ্ছিস? সরি স্যার, আপনাকে দেখে পালাবো কেন? আমি কি চোর ডাকাত নাকি? কেন খুনি যে আপনাকে দেখে পালাবো? আর আমি পালাতে শিখিনি। তোর এই স্বভাবটা এখনো বদলানো না। যাই হোক, তুই কি আজ আমাকে মাফ করতে পারিস নাই? সরি, আপনি হয়তো এটা জানেন না যে কোনো অপরিচিত মানুষকে বিনা কারণে ক্ষমার কথা আসছে কোথা থেকে, আর এটা আমার অফিস। অযথা এসব কথা না বলাই ভালো নয় কি? তোমরা কি বলছো এসব? কিছুই বুঝতে পারছি না। জামাই বাবাজি বলছে ও তোমাকে চিনে, তুমি বলছো চিনো না, আবার ও মাফ করার কথা বলছি। এসব কি? ওসব কিছু না স্যার। কি কিছু না? আমাদের এতদিনের বন্ধুত্ব কি করে তুই ভুলতে পারিস? মানছি আমি একটা ভুল করেছি, তাই বলে কি আমাকে মাফ করা যায় না? যদি মাফ করতে নাই পারিস, তোকে আমাদের পুরনো বন্ধুত্বের কসম, এতদিন পর যখন দেখা হলো একটু তো ভালো করে কথা বল। তোর মতো বিশ্বাসঘাতকের মুখে বন্ধুত্ব নামক কথাটা মানায় না। তোর কাছে এটা একটা মাত্র ভুল মনে হয়, যার জন্য আমার জীবন লন্ডভন্ড হয়ে গেছে, যে তার বন্ধুর ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারে। তখনই স্যার ও মেয়েটা চমকে উঠে বলল, এসব আপনি কি বলছেন? আমি আপনাকে কোন দিন ভালোবাসতে গেলাম? আপনি কি আমার সংসার ভাঙতে চাইছেন? সরি, আমি কখন বললাম আপনি আমাকে ভালোবাসেন বা আমি আপনাকে? আপনি তো এখনই বললেন। হ্যাঁ বলেছি, তবে আপনি তো ওর বউ নন, ওর বউ তো নীলিমা। আমি ওর বউ, আর এই নীলিমাটা আবার কে?
এই নামে তো আমি কাউকে চিনি না, এই নাম তো ওর মুখে শুনিনি। কি বলছেন এসব আপনি? ওর বউ মানে? এই মেয়েটা কি বলছে? এই মেয়েটা তোর বউ মানে? তাহলে তুই 2টা বিয়ে করেছিস আর এটা এদের থেকে লুকিয়ে রেখেছিস? ছি, তুই এতটা খারাপ। সুমন কিছু বলছে না, মাথা নিচু করে আছে। অবশ্য এটা আবার নতুন কি? তোর যে চরিত্র, এটাই স্বাভাবিক। এই যে আপনি আমার বরের নামে এসব কি বলছেন? আমার বরের চরিত্র খারাপ? আপনি আমাদের কর্মচারী, তাই আপনি কর্মচারীর মতোই থাকুন। তাই তো থাকতে চেয়েছিলাম, কিন্তু আপনার এই গুণধর বর আমাকে যদি আমার বন্ধুত্বের কসম না দিত তাহলে কিছুই বলতাম না। আমি সুমনকে বললাম, তোকে একটা কথা বলবো, তুই কি ওই চরিত্রহীন মেয়েটাকে কি ছেড়ে দিয়েছিস? যাক, ভালোই করেছিস। তুই আমাকে যা ইচ্ছা বল, আমি কিছু বলবো না। দয়া করে ওকে চরিত্রহীন বলিস না। চরিত্রহীন মেয়েকে চরিত্রহীন বলবো না তো কি বলবো? ও আমাকে ঠকিয়েছে। ওই তোমার তাতে কি? উনি ওই নীলিমার নামে যাই বলুক না কেন, এতে তোমার কি? আমারই তো সব। আমার তৈরি করা একটা মিথ্যা নাটকের কারণে এমন একটা ঘটনা ঘটেছে যা আমাকে আজও কুড়ে খাচ্ছে। মানে কি এমন করেছো? বলবো, আজ সব সত্যি কথা বলবো। আমার একটা মিথ্যা নাটকের কারণে আজ আমি আমার সবচাইতে ভালো বন্ধুর কাছে অপরাধী, ওর ভালোবাসার মানুষের কাছে অপরাধী। দোস্ত, তুই আমাকে মাফ করে দিস। সব দোষ আমার, নীলিমার কোনো দোষ নেই। তুই নীলিমাকে খারাপ চরিত্রহীন মেয়ে বলিস না। মানে কি? আমি কিছুই বুঝতেছি না। সুমন বলতে শুরু করলো, যেদিন তুই আমার সাথে নীলিমার পরিচয় করিয়ে দিয়েছিলি, ওই দিন আমি ওকে দেখে ওর রূপের প্রেমে পড়ে যাই। তাই আমি সবসময় চেয়েছিলাম তোদের দুজনকে আলাদা করে দিতে, যাতে তোর জায়গা আমি নিতে পারি, কিন্তু আমি কিছুতে আলাদা করতে পারছিলাম না। যখন দেখলাম তোদেরকে এত সহজে আলাদা করা যাবে না, তখন আমি খুব জঘন্য একটা পরিকল্পনা করি তোদেরকে আলাদা করার জন্য, আর আমি এই পরিকল্পনায় সফল হই। মানে এইসব কিছু মিথ্যা ছিল? হ্যাঁ, সব আমার সাজানো ছিল তোদের আলাদা করার জন্য। তোদেরকে আলাদা করার জন্য আমি প্রথমে নীলিমার কাছে তোর আর একটা মেয়ের এডিট করা এমন কিছু ক্লোজ ছবি পাঠিয়ে দেই, আর নীলিমাকে বলি তুই ওকে ধোকা দিচ্ছিস। পরে আমার সাথে নীলিমার কিছু ছবি এডিট করে তোর কাছে অন্যের মাধ্যমে পাঠিয়ে দেই। এতে তোরা আমার প্ল্যান মতো দুজনকে ভুল বুঝিস। আর তোকে এটাও বলি যে আমার সাথে নীলিমার বিয়ে ঠিক হয়েছে, আর তুই যখন রাগ করে নীলিমার ওই ছবিগুলো নিয়ে গিয়ে ওর বাবার সামনে ওকে অপমান করে আসিস, তখন ওর বাবাও ওকে অপমান করে। তার মানে নীলিমা নির্দোষ ছিল? হ্যাঁ। সুমনের এই কথাটা শোনার পর আমার বুকের ভিতর মনে হচ্ছে সবকিছু ভেঙে যাচ্ছে, আর মনে মনে বলছি, আমি এত বড় ভুল কি করে করলাম? যাকে ভালোবাসলাম তাকে চিনতে পারলাম না, কি করে আমি এত বড় ভুল করলাম? আমি তখন সুমনকে জিজ্ঞাসা করি, নীলিমা এখন কোথায়? যেদিন তুই ওদের অপমান করিস, তখন নীলিমাকে এটা মনে করে যে তুই নিজেকে ভালো সাজানোর জন্য ওকে ওর পরিবারের কাছে খারাপ প্রমাণিত করেছিস, যাতে তুই অন্য কাউকে তোর জীবনে আনতে পারিস, আর ও এসব মানতে না পেরে। কি হলো বলছিস না কেন? নীলিমা কি করেছিল? তারপর কি হয়েছিল? নীলিমা এসব মানতে না পেরে আত্মহত্যা করছে। সুমনের এই কথাটা শোনার পর আমার পাটা মনে হয় আটকে গেছে। পুরো পৃথিবী যেন অন্ধকার হয়ে আসছে। আমি কিছুতেই তা মানতে পারলাম না। নীলিমার নেই, যাকে আমি এতদিন যে কারণে ঘৃণা করে এসেছি, সেই আর নেই। সে যে না ফেরা দেশে চলে গেছে। আমার সারা শরীর জ্বলে উঠল। সুমনের জন্য আমি ওকে হারিয়েছি, তাই আমি সুমনকে মারতে শুরু করলাম। তখনই সুমন বলল, হ্যাঁ করেছিল, কিন্তু ছি, তুমি এতটা নিচু চরিত্রহীন। তোমার স্বার্থের কারণে একটা মেয়ে আত্মহত্যা করে গেল, আর দুজন প্রেমিক প্রেমিকা একে অপরকে ভুল বুঝে এত দূরে চলে গেছে যে চাইলেও আজ কেউ এক হতে পারবে না। আর আমি সেই তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছি। আজ তোমার এই মহান গুণ দেখে তো আমার মরে যেতে ইচ্ছা করছে, নিজের উপর ঘৃণা হচ্ছে। আমার সব ফ্রেন্ডদের কাছে তোমার নামে কত ভালো ভালো কথা বলতাম, আর সেই তুমি একটা খুনি বের হলে। আমি কাউকে খুন করিনি। কি বললে? খুন করো নাই? তোমার কারণে আজ একটা মেয়ে আমাদের মাঝে নাই, আর তার থেকে বড় কথা, তুমি তাদের বিশ্বাস ভালোবাসার সম্পর্ককে খুন করেছো। আর তুমি হয়তো এটা জানো না যে আমার কাছে কেউ যদি বিশ্বাস আর ভালোবাসার সম্পর্ক নষ্ট করে, সে খুনির থেকে কম কিছু না। আর এখন তোমার এটাও সন্দেহ হচ্ছে তোমার সাথে আমার বিয়ে হওয়ার পর এমন অনেক কিছু হয়তো করেছো যা আমার এখনো অজানা। আমি মানছি ওদের ভালোবাসার পথে আমি কাটা হয়ে দাঁড়িয়েছিলাম,
আর তখন যা করেছি মিথ্যা আবেগের কারণে। কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি। আর নীলিমা আত্মহত্যা করতে গিয়েছিল, কিন্তু করতে পারেনি। আর ও এখনো বেঁচে আছে। কিন্তু কি? নীলিমা বেঁচে আছে? আর তুই যে আগে বললি ও মারা গেছে, আবার সাথে কিন্তু যোগ করেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, ও বেঁচে আছে, কিন্তু ওর বেঁচে থাকা আর মারা যাওয়ার মাঝে কোনো তফাৎ নেই। কারণ ও আজ 6 বছর ধরে কোমায় আছে। ডাক্তার বলেছে ও কোনোদিন কোমা থেকে বের নাও হতে পারে। না, ওর কিছু হতে পারে না। আমি বেঁচে থাকতে ওর কিছু হতে পারে না। ওকে ভুল বুঝে ওর সাথে আমি যে অন্যায় করেছি, তার ক্ষমা না পাওয়া পর্যন্ত ওর কিছু হতে পারে না। আচ্ছা, একটা কথা বলতো, তুই এত কিছু কি করে জানলি? আমার কারণে যাদের এত কিছু হলো তাদের খবর আমি রাখবো না, এটা হতে পারে? আর আমি ওটাও জানি তোর সাথে কি হয়েছে। তোর সাথে যা হয়েছে তা খুব খারাপ হয়েছে। আমি জানি তুই এসব করতে পারিস না। ওসব পুরনো কথা বাদ দে, আগে বল নীলিমা কোথায় আছে? হ্যাঁ জানি, ওরা কোথায় থাকে। ওরা তোর এলাকাতেই থাকে। তুই সত্যি কথা বলছিস তো? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। তাহলে আমি আজকে আমাদের ওখানে চলে যাব। কি বলছো? তুমি চলে গেলে ওকে অফিসের কাজ কে বুঝিয়ে দিবে? আর স্যার, আপনি আমাকে মাফ করবেন। আপনার অফিসের থেকে এখন ওখানে যাওয়া আমার কাছে সবচাইতে বেশি দরকার। আর দরকার হলে আমি এই চাকরিটা ছেড়ে দিতেও পারি। বাবা, ওকে আটকাবেন না। আমার জন্য ওর জীবনের অনেক মূল্যবান কিছু হারিয়েছে। হয়তো আমার জন্যই ও ওর পরিবারকে হারিয়েছে। কিন্তু কোনো কিন্তু নাই বাবা। আপনি আমার একটা কথা রাখেন, আমাদের কোম্পানির যে শাখাটা ওদের জেলায় আছে সেখানে ওর ট্রান্সফার করে দিন। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। হ্যাঁ বাবা, ওই ব্যবস্থাই করো। আর তোমার সাথে আমার কথা আছে, আগে বাড়িতে চলো। আপনি ওকে কিছু বলবেন না? আমি তো ওকে মাফ করে দিয়েছি। সেটা আপনার ইচ্ছা, তাকে ক্ষমা করবেন কিনা। তবে তুমি মনে রেখো, মেয়েটার যদি কিছু হয় তাহলে তোমার আর আমার সম্পর্ক তখনই শেষ হয়ে যাবে। সুমন কিছু বলছে না, মাথা নিচু করে আছে। তারপর আমি ওই দিনই বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আর আমার ফিরে আসার কারণ হলো এটাই। তা না হয় বুঝলাম, তুই ওই ঠিকানায় গিয়েছিলি। গিয়েছিলাম, কিন্তু বাড়িতে কেউ ছিল না। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেক সময় হয়ে গেছে। তখন আমি ওদের বললাম, আরে অনেক সময় হয়ে গেছে, আমাকে আবারও কাজে যেতে হবে। তখন নাজমুল বলল, সানি, তোকে একটা কথা বলার ছিল। বল, কি বলবি? তুই কি সত্যি তোর পরিবারের কার সাথে দেখা করবি না? আর ছোর সাথেও কি দেখা করবি না? সবার জন্য পরিবার হয় না। আমি আর ছোঁয়ার সামনে যেতে চাই না। আমি চাই না আমার জন্য ওর বর্তমানটা খারাপ হোক। বাদ দে না ওইসব। আজ রিয়ার বিয়ে। তুই না বলতিস তুই রিয়ার বিয়ে নিজের হাতে দিবি, রানীর মতো করে সাজাবি, আজ যাবি না? আমি কিছু বলছি না, চুপ করে আছি। আচ্ছা, আমরা এখন যাই। রাফিয়ার নাজমুল চলে গেল। আজ রিয়ার বিয়ে। আমি তো জানি না আজ আমার সেই ছোট্ট বোনটার বিয়ে। সে আজ কত বড় হয়ে গিয়েছে কে জানে। আর বধূ সাজে তাকে কেমন দেখা যাচ্ছে, খুব দেখতে ইচ্ছা করছে। কিন্তু আমি যে আমার বোনের কাছে আজও অপরাধী। সে শুধুই যে আমাকে ঘৃণা করে। আজ তোকে অনেক মিস করছি রে। কিন্তু আমার নিয়তি এতটাই খারাপ যে একই শহরে থাকার পরেও আমার বোনের বিয়েতে যেতে পারবো না। আজ অফিসের প্রথম দিন, তাই সবার সাথে পরিচয় হয়ে নিলাম। তারপর কেবিনে গিয়ে সবকিছু বুঝে নিলাম। অফিস শেষে বাসায় ফিরছি। অনেকদিন ধরে শহরের অলিগলি দিয়ে হাঁটা হয় না। আগে তো সারা দিন রাত ঘুরে বেরিয়েছি, আজ আগের মতো ঘুরে বেড়াতে ইচ্ছে হচ্ছে। তাই অফিসের গাড়ি পাঠিয়ে দিয়ে হেঁটে বাড়ি ফিরছি। রাস্তায় নাজমুলের সাথে দেখা, তাই ওর সাথে কথা বলছি। হঠাৎ আমার চোখ আটকে গেল আর আমি দৌড়াতে শুরু করলাম। আর আমার সাথে নাজমুলও। কিরে, পাগল হলি নাকি? এভাবে কেউ দৌড়ায়? কথা বলার এখন সময় নেই, যদি পারিস একটা অটো নিয়ে আয়। কিন্তু কেন বলবি তো? বললাম না পরে শুনিস, আগে একটা অটোর ব্যবস্থা কর। তারপর নাজমুল একটা অটো নিয়ে আসতেই আমি অটোর ড্রাইভারকে বললাম, চাচা সামনের অটোকে ফলো করুন। কি এমন দেখলি যে এভাবে ওই অটোকে ফলো করছিস? তোর প্রশ্নের উত্তর আমি পরে দিব, এখন চুপ কর। তারপর আমি
ওদের ফলো করতে করতে একটা বিয়ে বাড়ির কাছে আসি। কিরে, তুই না বললি তোদের? কার বিয়ে বা কাদের বাড়ি এটা এখন ভাবার বিষয় নয়। তুই এখানে শুধু এটা দেখ, এখানে এমন কোনো মেয়ে আছে কিনা যে হুইল চেয়ারে বসে আছে। ঠিক আছে, আমি দেখছি। তারপর আমি ওদের অনেক খুঁজেও যখন পেলাম না, ভাবছি আমি হয়তো ভুল দেখেছি, তখন হঠাৎ চোখ গেল বউয়ের ঘরের দিকে।